আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে আজকের ক্লাসে ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রদেরকে স্বাগতম। আমি শাহানুরা, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে চতুর্থ বর্ষের রাজনৈতিক ভূগোল এই কোর্সটির ইলেকশন অ্যান্ড ট্রান্সফার অফ পাওয়ার এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। ইলেকশন বা নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন পদ্ধতি এই টপিকটি নিয়ে আজকের আলোচনা। তো বাংলাদেশ হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। তো গণতান্ত্রিক ব্যবস্থায় কিছু ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও বর্তমান বিশ্বে রাষ্ট্র শাসন ব্যবস্থায় গণতন্ত্র নিঃসন্দেহে একটি আদর্শ শাসন ব্যবস্থা। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনপ্রতিনিধি বাছাই করাই হলো গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মূল বিষয় হলো নির্বাচন। তো নির্বাচন গণতান্ত্রিক বিশ্বে নির্বাচন শব্দটি হলো খুবই নির্বাচন বিষয়টি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যার মাধ্যমে রাষ্ট্রের ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকগণ তাদের প্রতিনিধি বাছাই করে থাকে। পৃথিবীর অনেক জনবহুল রাষ্ট্রে এই প্রক্রিয়ার মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত ও সরকার গঠিত হয় এবং রাষ্ট্র শাসন ব্যবস্থার কর্মসূচিও এর মাধ্যমেই প্রণীত হয়ে থাকে। এতে জনগণের রাজনৈতিক জ্ঞান বিকশিত হয় এবং রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার একটা স্থিতিশীলতাও আসে। এছাড়াও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার সৃষ্টি হয়। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাথে কতিপয় বিষয় সংশ্লিষ্ট থাকে। এই বিষয়গুলো এখন আলোচনা করব। প্রথম যে বিষয়টি নির্বাচনের, সে বিষয়টি হলো নির্বাচন। প্রথম বিষয়টি হলো নির্বাচনী এলাকা। তো রাষ্ট্রের জনগণের মধ্য থেকে জনপ্রতিনিধি বাছাইয়ের জন্য ভৌগোলিক সান্নিধ্য, যোগাযোগ ও চলাচলের সুবিধা এবং জনসংখ্যার সমতার ভিত্তিতে সমগ্র রাষ্ট্রকে যে কতগুলো নির্দিষ্ট এলাকায় বিভক্ত করা হয়, সেই নির্দিষ্ট এলাকাকে এক একটি নির্বাচনী এলাকা বলা হয়। প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন বা দুইজন প্রতিনিধি নির্বাচিত হয়। এরপর রয়েছে ভোট। ভোট হচ্ছে এক বিশেষ ধরনের ক্ষমতা। রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচিত করার লক্ষ্যে রাষ্ট্রের জনগণের প্রতিনিধি নির্বাচন করাই হলো রাষ্ট্রের জনগণের একটি মৌলিক অধিকার। তো ভোটদানের অধিকার অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্রের জনগণ তাদের প্রতিনিধি বাছাই করে থাকে। এরপরে রয়েছে ভোটার তালিকা, ভোটার লিস্ট, যেটা রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছরের ও এর অধিক বয়সে নাগরিকদেরকে ভোটার করা হয় এবং প্রত্যেক ভোটারকে একটি নির্দিষ্ট নম্বর প্রদান করা হয়। এরপর রাষ্ট্রের প্রতিটি নির্বাচনী এলাকার ভোটারদেরকে প্রদত্ত নম্বর ক্রম অনুসারে একটি করে তালিকা তৈরি করা হয় এবং এই তালিকাই হলো ভোটার তালিকা। এরপর রয়েছে ব্যালট পেপার। রাষ্ট্রের ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যম হলো ব্যালট পেপার। নির্বাচনের দিন ভোট প্রদানের জন্য ভোটার তালিকা অনুসারে ভোটারদেরকে যে ভোটার
নাম্বার প্রদান করা হয় বা নম্বরপত্রী ব্যবহার করতে দেওয়া হয় তাকে ব্যালট পেপার বলে। এরপর রয়েছে নির্বাচক মণ্ডলী, ইলেকটোরেট বডি। রাষ্ট্রের অভ্যন্তরে নির্বাচক মণ্ডলী রাষ্ট্রের অভ্যন্তরে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিনিধি বাছাই করার অধিকার লাভ করেন, এদের সমষ্টিকে নির্বাচক মণ্ডলী বলা হয়। এরপর ভোটাধিকারের ভিত্তি, বেসিস অফ ভোটিং রাইট। ভোটাধিকারের ভিত্তি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ভোটাধিকারের ভিত্তি বিভিন্ন ধরনের হলেও অধিকাংশ রাষ্ট্রে ভোটাধিকারের ভিত্তি হিসেবে বয়স, সম্পত্তি, নারী পুরুষ, শিক্ষাগত যোগ্যতা, মানসিক অবস্থা এবং নৈতিক অবস্থা, এই 6টিকে মানদণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপরে আমি চলে যাব নির্বাচন পদ্ধতিতে। সাধারণত যে প্রক্রিয়ায় নির্বাচন কার্য সম্পন্ন করা হয় তাকে নির্বাচন পদ্ধতি বলা হয়। আধুনিক গণতান্ত্রিক বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে জনপ্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় 2টি পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই 2টি পদ্ধতির মধ্যে রয়েছে প্রত্যক্ষ নির্বাচন এবং দ্বিতীয়টি হলো পরোক্ষ নির্বাচন। তো প্রত্যক্ষ নির্বাচন বা ডিরেক্ট ইলেকশন হলো যে ব্যবস্থায় ভোটারগণ নিজেরাই সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করে, তাকেই প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। অর্থাৎ প্রত্যক্ষ নির্বাচন বলতে সেই নির্বাচন পদ্ধতিকে বোঝায় যে ক্ষেত্রে সাধারণ ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরাসরি প্রতিনিধি নির্বাচিত করতে পারে। প্রত্যক্ষ নির্বাচন হলো অধিক মাত্রায় গণতান্ত্রিক। প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থায় সাধারণ ভোটারগণ ও প্রার্থীর মাঝে আর কোনো ভোটার থাকে না। বর্তমানে পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার সদস্যগণ এই পদ্ধতিতে নির্বাচিত, মানে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন। যেমন বাংলাদেশের উদাহরণ দেওয়া যায়। বাংলাদেশে আইনসভার সদস্যগণ বা সংসদ সদস্যগণ প্রত্যক্ষ নির্বাচনে ভোটাধিকার প্রাপ্ত জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়। বর্তমানে রাষ্ট্রপতি, জাতীয় সংসদের মহিলা সদস্যগণ ও অন্যান্য পর্যায়ে সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ ছাড়া বাংলাদেশের সর্বস্তরে প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে। এ ধরনের নির্বাচন ব্যবস্থা সাধারণত সহজ ও পক্ষপাতহীন হয়ে থাকে। এই যে প্রত্যক্ষ নির্বাচনটাকে এভাবে বলা যায় যে ভোটারগণ সরাসরি ভোটদান, জনপ্রতিনিধি নির্বাচন। তো এই প্রত্যক্ষ নির্বাচনের কতগুলো সুবিধা রয়েছে। যেমন বলা যায় যে রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি। প্রত্যক্ষ নির্বাচনে রাষ্ট্রের জনগণ বিভিন্ন দলের নীতি ও কর্মসূচি পর্যালোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে সহজেই রাজনৈতিক জ্ঞান অর্জন করতে পারে। দ্বিতীয়ত বলা যায় যে সুসম্পর্ক স্থাপন। প্রত্যক্ষ নির্বাচনে ভোটদাতা ও নির্বাচিত প্রতিনিধির মধ্যে বিশেষ একটি সম্পর্ক গড়ে ওঠে। এতে শাসক ও শাসিতের মধ্যে, মানে যিনি শাসন করবেন এবং যারা এই শাসনের সুবিধা পেয়ে থাকবেন তাদের মধ্যে সহযোগিতা ও আন্তরিকতা বৃদ্ধি পায়। তৃতীয়ত হচ্ছে যে দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এই নির্বাচন পদ্ধতি তুলনামূলকভাবে স্বচ্ছ বা দুর্নীতিমুক্ত হয় দায়িত্বশীল শাসন ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়। জনমতের প্রভাব। প্রত্যক্ষ নির্বাচনে জনমতের যথেষ্ট প্রভাব থাকায় জনগণ তাদের দাবি দেওয়া সরাসরি সরকার বা জনপ্রতিনিধিদের নিকট উপস্থাপন করতে পারে। এরপরে রয়েছে যে দেশপ্রেম। এই পদ্ধতিতে ভোটারগণ প্রতিনিধি নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করতে পারে, এজন্য তাদের দেশপ্রেমও বৃদ্ধি পায়। এরপরে বলা যায় যে রাজনৈতিক চেতনাবোধ সৃষ্টি। এই পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত করায় ভোটারগণের রাজনৈতিক চেতনাবোধের সৃষ্টি হয় এবং তারা অধিক মাত্রায়
মর্যাদাবোধ ও রাজনৈতিক ক্রিয়াকলাপে উৎসাহ বোধ করে। এরপরে বলা যায় যে গণতন্ত্র বিকাশ। এই পদ্ধতিতে ভোটারগণ তাদের প্রতিনিধি বাছাই করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে। এতে প্রকৃত গণতন্ত্র বিকাশ লাভ করে। প্রথমে উল্লেখ করা যেতে পারে যে যোগ্য প্রতিনিধি নির্বাচনের সমস্যা। অশিক্ষিত ও অজ্ঞ ভোটারগণ প্রকৃত যোগ্য প্রতিনিধি বাছাই করতে সক্ষম হয় না অনেক সময়। এক্ষেত্রে চতুর রাজনীতিবিদগণ অজ্ঞ ভোটারদেরকে ঢুকিয়ে অদক্ষ প্রার্থীদের নির্বাচিত করে দুর্বল সরকার অনেক সময় গঠন করে থাকে। এরপর বলা যাবে এর আরেকটি অসুবিধা হলো প্রতারণার আশ্রয়। তো প্রত্যক্ষ নির্বাচনের প্রচার অভিযানে অনেক সময় মিথ্যা আশ্বাস ও প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। এজন্য সৎ ও দক্ষ ব্যক্তিগণ নির্বাচনে অনেক সময় অংশগ্রহণ করেন না, অথবা অংশগ্রহণ করলেও প্রতারণার কারণে কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হয় না। এরপরের আরেকটি অসুবিধার কথা বলতে হয় যে দলীয় হিংসা বৃদ্ধি। নির্বাচন অনুষ্ঠানের পূর্বে প্রচার অভিযানে এক দল অন্য দলের সমালোচনা করে জনসমর্থন পাওয়ার জন্য। এর ফলে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে হিংসা বিদ্বেষ বৃদ্ধি। এরপরে বলা যায় যে মারামারি হানাহানির সংগঠিত হয় বা সংগঠন। এই নির্বাচন ব্যবস্থায় দলগুলোর মধ্যে হিংসা ও প্রতিহিংসার জন্য কোনো সময় মারামারি হানাহানিও সংগঠিত হয়ে থাকে। তা এরপরে যে অসুবিধাটি রয়েছে সেটি হলো ব্যয়বহুল। প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা বেশ ব্যয়বহুল, কারণ এ ধরনের নির্বাচন পরিচালনার জন্য সরাসরি সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে। এরপর চলে যাবো আমরা পরোক্ষ নির্বাচন ব্যবস্থা। পরোক্ষ নির্বাচন বা ইনডিরেক্ট ইলেকশন। তো পরোক্ষ নির্বাচন হলো এখানে ভোটারগণ মধ্যবর্তী সংস্থার সদস্যবৃন্দের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করে থাকে। তো সংজ্ঞা হিসেবে বলতে গেলে বলতে হয় যে নির্বাচন পদ্ধতিতে সাধারণ ভোটারগণ প্রথমে অল্প সংখ্যক সদস্যের একটি নির্বাচক সভা নির্বাচিত করে এবং পরবর্তীতে ওই নির্বাচক সভার সদস্যগণ চূড়ান্তভাবে রাষ্ট্রের আইনসভার সদস্যদেরকে বা রাষ্ট্রপ্রধানকে নির্বাচন করে থাকে, তাকেই পরোক্ষ নির্বাচন পদ্ধতি বলা হয়। আবার অন্যভাবে বলা যায় যে নির্বাচন ব্যবস্থায় রাষ্ট্রের ভোটাধিকারপ্রাপ্ত জনগণ তাদের ভোটের মাধ্যমে মধ্যবর্তী সংস্থার একদল সদস্য নির্বাচিত করে এবং পরে এই মধ্যবর্তী সংস্থার সদস্যগণ তাদের ভোটের মাধ্যমে চূড়ান্তভাবে প্রতিনিধি নির্বাচিত করে থাকে, তাকে পরোক্ষ নির্বাচন পদ্ধতি বলা হয়। এর ফলে এই নির্বাচন ব্যবস্থায় দুবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পদ্ধতিতে সাধারণ ভোটদাতা ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সাধারণ ভোটারদের ভোটের দ্বারা নির্বাচিত একটি মধ্যবর্তী প্রতিনিধি সভার সদস্যদের ভোটের দ্বারা নির্বাচিত হন। আর বাংলাদেশে রাষ্ট্রপতিও এভাবে নির্বাচিত হন। আচ্ছা, তো পরোক্ষ নির্বাচনের কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো
দক্ষ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন। এই নির্বাচন ব্যবস্থায় সুদক্ষ ও যোগ্যতম প্রতিনিধি নির্বাচিত হতে পারে, কেননা মধ্যবর্তী সংস্থার নির্বাচকগণ সুচিন্তিত উপায়ে ও উপযুক্ত পরামর্শক্রমে প্রার্থীগণের মধ্য থেকে সৎ, বুদ্ধিমান ও প্রভাবশালী প্রার্থীদেরকে নির্বাচিত করে থাকেন। এর আরেকটি সুবিধা হলো প্রতারণার অবসান। তো এই নির্বাচন পদ্ধতিতে প্রার্থীগণ মিথ্যা আশ্বাস ও প্রতারণার আশ্রয় গ্রহণ করতে পারে না, কেননা মধ্যবর্তী নির্বাচন সংস্থার সদস্যগণ সুশিক্ষিত ও অত্যন্ত জ্ঞানী। সুতরাং এই পদ্ধতিতে প্রতারণার প্রশ্নই আসে না। জনকল্যাণ। পরোক্ষ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তাই জনকল্যাণধর্মী কাজ করাই এই শাসকের উদ্দেশ্যে পরিণত হয়। এরপরে বলা যায় যে রাজনৈতিক স্থিতিশীলতা। পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে যে জনগণের যে আবেগ, গণ উচ্ছ্বাস, তারপরে জনগণের যে উত্তেজনা অনেক কম, তাই এই নির্বাচন ব্যবস্থায় রেষারেষি, মারামারি, হানাহানি খুবই কম হয় বলে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। শৃঙ্খলা রক্ষা। এই নির্বাচন ব্যবস্থায় চতুর রাজনীতিবিদগণ মধ্যবর্তী সংস্থার শিক্ষিত ভোটারগণকে করতে পারেন না, প্রভাবিত করতে পারেন না, এবং সাধারণ ভোটার ও জনগণ হুজুগেও মেতে ওঠে না। ফলে দেশে একটা শৃঙ্খলা বজায় থাকে। ব্যয় হ্রাস। পরোক্ষ নির্বাচন ব্যবস্থায় যারা প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন তারা সীমিত এলাকায় অল্প সংখ্যক ভোটারের ভোটে নির্বাচিত হন, ফলে এই নির্বাচন ব্যবস্থায় নির্বাচন ব্যয় অনেক কম হয়। তবে এই পরোক্ষ নির্বাচন ব্যবস্থার কিছু অসুবিধা রয়েছে। এর মধ্যে প্রথমে বলা যায় যে এখানে রাজনৈতিক চেতনাবোধের অভাব। যেহেতু পরোক্ষ নির্বাচন ব্যবস্থায় সাধারণ ভোটারগণ তাদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে পারে না, সেজন্য জনগণের মধ্যে সুষ্ঠু রাজনৈতিক চেতনাবোধ সৃষ্টি হয় না। দ্বিতীয় বলা যায় যে রাজনৈতিক শিক্ষা সীমিত। এই নির্বাচন ব্যবস্থায় জনগণ সরাসরি প্রতিনিধি নির্বাচিত করতে পারে না বলে রাজনৈতিক শিক্ষা ও প্রজ্ঞাও একটু সীমিত হয়ে পড়ে। জনগণের উৎসাহ হ্রাস। এই পদ্ধতিতে জনগণ সরাসরিভাবে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন না বলে নির্বাচন সম্পর্কে জনগণের উৎসাহ ক্রমশ হ্রাস পায়। দুর্নীতির কিছু আশঙ্কা। পরোক্ষ নির্বাচন ব্যবস্থায় দুর্নীতিকরণ প্রার্থী নির্বাচন সংস্থার স্বল্প সংখ্যক ভোটারকে প্রলুব্ধ করে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এরপরে বলা যায় যে স্বৈরতন্ত্রের সহায়ক। এই পদ্ধতিতে নির্বাচিত শাসক ও শাসিতের মধ্যে তেমন কোনো সংযোগ গড়ে ওঠে না, তাই এই ব্যবস্থায় শাসকগণ ধীরে ধীরে স্বৈরশাসকও হয়ে উঠতে পারে। তো এই ছিল আজকের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রত্যক্ষ নির্বাচন জনগণের নিকট গ্রহণযোগ্য, অধিক গ্রহণযোগ্য, আর পরোক্ষ নির্বাচন জনগণের কাছে অনুপযোগী হলেও এই নির্বাচন ব্যবস্থাকে অগ্রাহ্য করা যায় না। তো এই ছিল আজকের নির্বাচন বা ইলেকশন নিয়ে আলোচনা। পরবর্তী ক্লাসে আমি অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।